দুলাভাই এর খুব খারাপ নজর। কথাটা তাসনিয়া আপার অজানা ছিল না। সে প্রায় বলতো, শোন নীলা, তোর দুলাভাই যখন বাড়িতে থাকবে তখন ঘর থেকে একদম বের হবি না, ওর সামনে পড়বি না, সেজেগুজে তো মোটেও একদম থাকবি না। বিস্মিত হতাম ঠিক, প্রশ্ন করার সাহস পেতাম না। যদি তাড়িয়ে দেয় কোথায় যাব আমি? খালার সংসারে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তিনি আমাকে ঘরে তুলবেন না। অনেক কষ্টে আপার সাথে আমাকেও বের করেছেন। তার ঘরে সম্মত ছেলে মানুষ আছে, শেফায়েত ভাই, ছিপছিপে শরীরে অসম্ভব সুন্দর যুবক। এই ভয় পাচ্ছেন তিনি আমি যদি তার ঘাড়ে চেপে বসি। এই ভয়টাই খালার মনে গভীরভাবে জকিয়ে বসেছিলেন। বাপ মা মরা নিঃস্ব এতিম মেয়েকে ছেলের বউ বানানোর মতো উদারতা দেখানোর ইচ্ছে তার নেই। দুঃস্বপ্নেও ভাবতে পারেন না, কাজেই খালা আমাকে তার বাড়িতে জায়গা দেবেন না। আগুন মোম পাশাপাশি রাখতে নেই। আপার শ্বশুর বাড়ি আমার একমাত্র শেষ ভরসা। এখানে এই বাড়িতে আমার অবস্থান কাজের লোকের চেয়ে একটুও বেশি কিছু না। সকালে ঘুম থেকে উঠে থালা বাসন ধোয়া, রান্নাবান্না সহ ঘরের যাবতীয় কাজ আমাকেই করতে হয়। আপা এসব ধারে কাছে একেবারে আসেন না। বিছানায় শুয়ে ফোন টিপে আরাম আয়েশ করে। মাঝে মধ্যে হুকুমের সুরে বলে, নীলা, আমায় এক কাপ চা দিয়ে যা তো, পরিষ্কার কাপে দিবি। আর শুক্রবার সকাল থেকে রান্নাঘরে দম ফেলার এক মুহূর্তও সময় নেই। প্রতি শুক্রবারে এই বাড়িতে গরুর গোস্ত রান্না হয়। দুলাভাই সকাল সকাল বাজারে গিয়ে গোস্ত কিনে আনে। দাঁত খোঁচাতে খোঁচাতে বলে, কষিয়ে রাধো দেখি, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। রান্না শুধু গরুর গোস্তে সীমাবদ্ধ থাকে না, পোলাও, রোস্ট, সবজি, সালাদ সব কিছুই থাকে। দুলাভাইয়ের লেলুপ দৃষ্টি। আপার শাশুড়ির গ্যাস্ট্রিকের সমস্যা, তেল মশলা খাবার খেতে পারেন না, তার জন্য আলাদা করে শিং মাছের পাতলা ঝোল রান্না করতে হয়। কপালে ঘাম মুছে ঘড়ির দিকে তাকালাম, 9টা 22। দুলাভাই গোস্ত কিনে বাড়ি ফিরছে। সেই গোস্তের ব্যাগটা রান্নাঘর পর্যন্ত নিয়ে এলো। মেকি হেসে বলল, যেভাবে কাজ করো তোমাকেই বাড়ির গিন্নি মনে হয়। আমি তার কথার জবাব দিলাম না, বিরক্ত মুখে গোস্তর ব্যাগ হাতে নিলাম। দুলাভাই আরও একটু গা ঘেঁষে দাঁড়ালো, গলার স্বর অনেকখানি নিচু করে বলল, সকালের নাস্তাটা দাও, ভীষণ খিদে পেয়েছে। নাস্তা গুছিয়ে আবারও রান্নাঘরে ঢুকলাম। দুলাভাইয়ের আচরণে গা একদম ঘিনঘিন করে। অভিযোগ জানানোর মানুষ খুঁজে পাই না। আপাকে বললে সে খুব সহজে জবাব দেয়, তোর দুলাভাইয়ের সামনে যাবি না। অথচ ঘরের কাজকর্ম করতে গিয়ে সারাদিন বেশ কয়েকবার তার সামনে পড়তেই হয়। খাবার গুছিয়ে দিতে হয়। খাবার গোছানোর কথা বললে আপা জবাবে সরল বলে, খাবার গোছানোর কথা বললে আপা জবাব দেয়, আগে থেকে গুছিয়ে সে সরে যাবে, সামনে দাঁড়িয়ে থাকার তো কিছু নেই। সেদিন খুব বিরক্ত হয়ে আপাকে বললাম, আমার এখানে ভালো লাগে না। আপা বলল, ফ্রিতে খাবার জুটেছে তো তাই ভালো লাগে না, ক্ষত খাটিয়ে খেলে ভালো লাগতো। সেই কথা জানি না আপা, কদিন পর কলেজে ভর্তির তারিখ, ভর্তি হওয়ার পর আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও। বাপের কত টাকা আছে, হোস্টেল থেকে পড়ার কত শখ, যেমন আছিস তেমন থাক। আমি আর কিছু বলিনি। আপার ফোনের নেশা, সারাক্ষণ রিলস দেখে, সিনেমা দেখে, সিরিজ দেখে। তার বদলে ঘরের প্রতিটা কাজই প্রায় আমাকেই করতে হয়। এমন আরামের জীবন থেকে বেরিয়ে আসার ইচ্ছে কেউ করে না। আপাও করছে না। দুপুরে খাওয়ার সময় দুলাভাই আমার কাছে এলো, অন্তরঙ্গ সুরে বলল, দুপুরে খেতে দিবে না বুঝি? টেবিলে তো সবকিছু গুছিয়ে রেখেছি। দুলাভাই বলল, তুমি নিজের হাতে বেড়ে না দিলে খেতে মন চায় না। এই কেমন কথা? আরে মজা করলাম। ওই কথাটা শুনো নেই শালি, আধা ঘরওয়ালি। দুলাভাই এসব কথা আমার কুৎসিত লাগে, আর কখনো বলবেন না। দুলাভাই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার প্রায় পরে আপা এলো, কর্কশ গলায় বলল, তোর দুলাভাইকে কি বলেছিস? সামান্য একটু খাবার বেড়ে দিতে এ সমস্যা কি? সারাদিন তো শুয়ে বসে থাকিস, কি সমস্যা তুমি জানো না আপা? তুমি জানো না তোমার বরের নজর খারাপ? সমস্যা তোর মনে, সবকিছু নোংরা মনে করিস। তোর দুলাভাই কালকেও বলল, আমার নিজের বোন নেই, নীলাকে আমি আমার ছোট বোনের মতো দেখি। কথা বাড়াতে ইচ্ছে হলো না। আপা সবকিছু বুঝেও ইচ্ছে করে না বোঝার ভান করে, দেখেও যেন না দেখে। এমন মানুষকে কিছু বলা না বলা সমান। এর বাইরে কাকে কি বলবো? কেউ আমার কথা বিশ্বাস করে না, উল্টো আমাকে দোষারোপ করে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো স্পষ্ট উপায় নজরে পড়ে না। এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বেশ আগে, কলেজে ভর্তি হতে হবে। আপাকে বলেছি এই ব্যাপারে, একদমই ভাবলেশহীন। আপা কোনো কিছুই বলছে না। দুলাভাইকে খেতে দিয়ে গোসলে ঢুকলাম। বালতিতে কাপড় ভেজানো, কাপড় ধুয়ে বের হতে দুপুর গড়িয়ে বিকেল। শরীরে সামান্য বল নেই, প্রচুর ক্ষুধা লেগেছে। নাক গুজে বিছানায় পেট টিলিয়ে দিলাম। ক্লান্তিতে কখন চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। আপার চিৎকারে হুড়মুড় করে বিছানা থেকে উঠে বসলাম। আপা বলল, তোর দুলাভাইকে এক কাপ চা বানিয়ে দে, আদা কুচি করে দিবি। এই কাজটুকুও কি তুমি করতে পারো না আপা? সামান্য চা বানাতে তোর সমস্যা কিসের? বাড়িতে কাজ কি? ধান নেই, পান নেই, সুপারি নেই, শুধু রান্না খাওয়া, এতেই এত হাঁপিয়ে যাস কেন? আমি কি তোমাদের অবনৈতিক গৃহকর্মী? আপার চোখ মুখের ধরন বদলে গেল। ক্ষিপ্ত হতে আমার চোয়াল চেপে ধরে বলল, চালের দাম জানিস তুই? এই বাড়িতে বসে বসে খাচ্ছিস। আমার শ্বশুর শাশুড়ি স্বামী তোর থাকা নিয়ে অমত করছে না, সেজন্য কৃতজ্ঞতা না হলে উল্টো আমার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে? এর সাহস তোর এলো কোথা থেকে? তারা খুব ভালো করেই জানে আমাকে তাড়িয়ে দিলে তাদের অবস্থা কেমন হবে। তোমার শ্বশুরের দিনের মধ্যে 6 কাপ গরম চা, সকালে সন্ধ্যায় অর্জুন গাছের ঝাল ভেজানো পানি, তোমার শাশুড়ির জন্য তেল মশলা ছাড়া রান্না, এসব কে করবে? এমন যত্নের দিন কাটাতে গেলে মাসে মাসে কত টাকা গুনতে হবে সেই হিসাব আসে তোমাদের? ছেলেকে বিয়ে করে যে মেয়ে ঘরে
এনেছে সে এত কাজ করবে এমন আশা তারা করতেই পারে না, তাই আমাকে নিয়ে কোনো কথা বলে না। সেটা আমি ভালো করেই জানি। নিজের কাজকে এত বড় মনে করিস না। এই কাজের এত অহংকার। আমি কিছু বলবো এর আগে দুলাভাই ঘরে ঢুকলো। ভ্রু কুচকে বলল, তর্ক করছো কেন? আপা মেকি হাসলো। নীলাকে চা বানাতে বলেছিলাম, সামান্য চা বানাতেই শরীর খারাপের বাহানা দিচ্ছে। দুলাভাই এগিয়ে এসে আমার কপালে হাত রাখলো। আমি চমকে পেছনে সরে গেলাম। আমার বুকে তখন কাপড় ছিল না। সে বলল, গা গরম, মনে হচ্ছে জ্বর এসেছে। চা বানাতে হবে না, শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। দুলাভাই বেরিয়ে গেলেন। আপা চোখ গরম করে তাকালো। তার নজরকে গুরুত্ব দিলাম না। এখানে আমার দোষ নেই। আমি তার বরের গায়ে পড়িনি, কাজেই আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। তবে এখানে আমারও একটু হাত আছে, আমিও এত সহজে ছাড়ছি না। দুদিন পরের কথা, আপার শাশুড়ি আমায় তার কাছে ডাকলেন। একটু নরম সুরে বললেন, সেলাই জানো? জানি। নর্মাল সেলাই নাকি ওই সব ফোর টোর আছে ওগুলোও পারো? সবই পারি। স্কুলে রাষ্ট্রবিজ্ঞানে ছিল, ম্যাডাম যত্ন সহকারে শিখিয়েছিলেন। নকশিকাতার শখ আমার অনেক দিনের। পারবে নাকি একটা বুনে দিতে? ভালো কাপড় সুতো এনে দিলে হবে। ভদ্রমহিলা খুব খুশি হলেন। বেশ হাসি মুখ করে বললেন, তোমার আপা তো বলল সে এসব পারে না, তুমি পারো কিভাবে? খালা শিখিয়েছেন, খালার সাথে বসে অনেক কাঁথা সেলাই করেছি। ভদ্রমহিলা বিকেলের মধ্যে সুতা কাপড় আর প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে ফেললেন। সেলাই করতে আমার একেবারে খারাপই লাগে না, তাই সারাদিন কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলে কাঁথা সেলাই নিয়ে বসি। আপার শাশুড়ি মাঝে মধ্যে মুগ্ধ চোখে কাঁথা সেলাই দেখেন। সেদিন বিকেলে ছাদে বসে কাঁথা সেলাই করছি, দুজন পড়শি মহিলা কাঁথা দেখতে এলেন। আপার শাশুড়ি নিজেই ডেকে নিয়ে এসেছেন। মহিলা দুজন কাঁথা দেখে ভীষণ খুশি। এই অল্প বয়সে এত কিছু শিখে ফেলেছি বলে বেশ প্রশংসা করলেন। তারপর দীর্ঘ ভণিতা শেষে জানালো, তাদের জন্য এমন কাঁথা সেলাই করে দিতে হবে, তারা ন্যায্য পারিশ্রমিক দেবে। এসব নিয়ে চিন্তার কিছু নেই। আমি তখন আপার শাশুড়ির দিকে তাকালাম। তিনি বললেন, নীলার ইচ্ছে হলে করবে, এই বাড়িতে ওর কিছুতে কোনো বাধা নেই। ভদ্রমহিলা আমাকে খারাপ জানেন না, বরং বেশ ভালোবাসেন। খানেকের রাত জাগা কঠোর পরিশ্রমের পর কাজ শেষ হলো। প্রথমে আপার শাশুড়ির কথা শেষ করেছেন। ভদ্রমহিলা দুলাভাইকে বলে আমাকে মিষ্টি এনে খাইয়েছেন। ওই দুজনের কথাও শেষ। একজন দিয়েছেন 2000, অন্যজন প্রথমে 2000 দিয়েছিল, পরে আবার 1000 দিয়ে গিয়েছে। সে নাকি কার কাছ থেকে শুনেছে নকশিকাঁথা সেলাইয়ের পারিশ্রমিক অনেক, 3-4 হাজার টাকা দিয়ে গিয়েছেন। আর বলেছে, দেখো মা, আমরা লোক ঠকাই না। তাদের দেখা দেখি আরও কয়েকজন নতুন কাপড় সুতো এনে দিয়েছে, তাদেরকেও বানিয়ে দিতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। হাতে তো কিছু টাকা আসছে। আমার যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত বাড়ি ছাড়তে হবে। দুলাভাইয়ের আচরণ দিন দিন আরও খারাপ হচ্ছে। আপাও ইদানিং আমাকে সবসময় পাকা চোখে দেখে। তার ভাবসাব এমন যেন আমি তার সোনার সংসার নষ্ট করছি। অথচ একান্ত দায় না ঠেকলে আমি দুলাভাইয়ের সামনে পর্যন্ত চাই না। অবশেষে কলেজে ভর্তির তারিখ পড়েছে। রাত দিন এক করে কাঁথা সেলাই করে আমার টাকা জমেছে 10,320। আরও ছিল, কিন্তু আপা নানান অজুহাতে আমার থেকে টাকাগুলো নিয়ে গিয়েছে। ভর্তির তারিখ পড়তেই ভর্তির কথা তুললাম। আপা বলল, ভর্তি হয়ে থাক, শুধু গিয়ে পরীক্ষা দিবি। না আপা, আমি এবার হোস্টেলে থাকবো। এই বাড়িতে থাকতে আমার আর একটু ইচ্ছে করে না। আমার চোখ এড়িয়ে বাইরে গিয়ে আমার বরের সাথে ফষ্টিনষ্টি করবি, সেই জন্য বাড়ি ছাড়ছিস? বাড়িতে আমি থাকি বিধে তোদের মন মতো জুৎসই হয় না, তাই তো? বাজে কথা বলবে না আপা। বাজে কথা বলছি না, আমি যা সত্যি ঠিক তাই বলছি। কোন সত্যি বলছো তুমি? তুই আশকারা না দিলে তোর দুলাভাই তোর প্রতি অমন আচরণ করতো না। তোর গা থেকে পেঁয়াজ রসুনের গন্ধ আসে, চেহারা ভাবসাব একটা কাজের লোকের চেয়েও একটুও ভালো না। তারপরেও তুই নিজে আশকারা না দিলে একটা পুরুষ তোর দিকে এমনইভাবে ঝোঁকে? বলতে চাইছিলাম না আপা, আজ বলতে বাধ্য হলাম। দুলাভাইয়ের নজর খারাপ, এই কথা তুমি নিজে জানো না? সে প্রায় মোবাইলে অন্য মেয়েদের সাথে কথা বলে, সে কথা তুমি জানো না? তাছাড়া বই হিসেবে তুমি নিজে আজ পর্যন্ত কোন দায়িত্বটা পালন করেছো? কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি তা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। বই হিসেবে এমন শোপিস কারো পছন্দ না আপা, যে সারাক্ষণ শুয়ে বসে থাকবে, শপিং করবে, বর কিছু বললে দাঁতে দাঁত চিবিয়ে ঝগড়া অশান্তি করবে। তোমার বরের কোন কাজটা তুমি করো? খেতে দাও, পানি দাও, চা করে দাও, এমনকি তোমার বরের আন্ডারওয়্যার প্যান্ট পর্যন্ত আমাকে ধুতে বলো। বই হিসেবে তুমি কি করো তাহলে? আপা কিছু বলছে না, শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলাম। তারপর কঠিন মুখে বললাম, তোমার বরকে আমার পছন্দ না আপা, তার সাথে আমার কিচ্ছু নেই। এই কথা তুমিও ভালো করে জানো। আমি অনেক আগে থেকে তোমায় এসব বলে আসছি, কিন্তু তুমি কখন গায়ে মাখনি। তাহলে বাড়ি ছেড়ে হোস্টেলে যেতে চাচ্ছিস কেন? অন্য কোনো নগর আছে নাকি তোর? আমার কেউ নেই আপা, কিচ্ছু নেই, এই কথা তুমিও ভালো করে জানো। তোমার 24 ঘন্টা অবনৈতিক কাজের লোক হাতছাড়া হয়ে যাবে বলে তুমি এমন উৎকণ্ঠিত। অথচ আমি তোমার মায়ের পেটের ছোট বোন ছিলাম। আমাদের বাপও এক। বড় বোন হিসেবে তোমার আমাকে দেখে রাখার দায়িত্ব ছিল, আমার ভালো মন্দ খেয়াল রাখার কথা ছিল। তুমি সেই সবে থারো না, কেবল নিজের আরাম, নিজের স্বার্থ দেখলে। আপা মুখ ঘুরিয়ে রাখলো। আমি বললাম, তোমার বরের সাথে আমি ন্যূনতম কথাও বলতে ঘেন্না করি, তাই এসব নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজে ঠিক হও। আমাদের কথা এই পর্যন্তই রইল। কলেজে ভর্তি, হোস্টেলে থাকা নিয়ে কেউ তেমন ঝামেলা করলো না, দুলা ভাইও তেমন কিছু বললো না। যাওয়ার আগে আপার শাশুড়ির সাথে দেখা করতে গেলাম।
নিচু গলায় বললাম, আমি চলে যাচ্ছি আন্টি। আপনার কাছে আমার অনেক ঋণ আছে। আপনি না থাকলে এতগুলো কাঁথার অর্ডার আসতো না, আর হাতে টাকাও থাকতো না, আমার এত সাহসও হতো না। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, কোমল গলায় বললেন, নিজের স্বার্থে আমি তোমার জীবন নষ্ট করতে পারি না। তাছাড়া বেশ অনেক দিন থেকে আমার ছেলের ব্যাপারটা আমারও নজরে পড়েছে। এত কিছুর পর তোমাকে এই বাড়িতে রাখা ঠিক মনে করছি না। তেমন কিছু হলে কিংবা লোক জানাজানি হলে আমাদের মান সম্মান নষ্ট হবে। ছেলের মুখের দিকে তাকিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে তখন দ্বিধাবোধ করবো কিনা আমি জানি না, কারণ করবো না মনে হয়, কারণ মানুষ খুব স্বার্থপর হয়। তাই আমি এসব চাই না, তাই আগেই চলে যাও। কাপড় চোপড় জিনিসপত্র বলে তেমন কিছুই নেই, যা ছিল সব গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি। ব্যাগটা হাতে তুলে একবারও পেছনে ফিরে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কলেজে ভর্তি, হোস্টেলের সব খরচ মিটিয়ে এখনো কিছু টাকা বেঁচে আছে। ওগুলো শেষ হলে কি করব জানি, তবে এখানে আর না। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।